আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের চৌম্বক ক্ষেত্রের অবস্থিত পরিবাহীর উপর চৌম্বক বল, তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল এবং চৌম্বক টর্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, পরিবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল, অর্থাৎ বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি পরিবাহী তারকে আমি রাখি, পরিবাহী তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ওই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এই পরিবাহী তারটি একটি চৌম্বক বল লাভ করবে। কেন তড়িৎবাহী পরিবাহীটি চৌম্বক বল লাভ করে? কারণ হচ্ছে আমরা জানি চার্জ যদি গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তখন ওই চার্জের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এই তড়িৎবাহী পরিবাহীর ক্ষেত্রেও সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে পরিবাহী তারটি একটি চৌম্বক বল লাভ করে। তাহলে দেখো, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত এই পরিবাহী তার যে চৌম্বক বল লাভ করে, সেই চৌম্বক বল তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে, পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক হবে এবং চৌম্বক ক্ষেত্রের মানে সমানুপাতিক হবে। এবং চৌম্বক ক্ষেত্রের দিক ও তড়িৎ প্রবাহ তথা পরিবাহী দৈর্ঘ্যের অভিমুখের মধ্যবর্তী কোণ, কারণ তড়িৎ প্রবাহর যেদিকে হবে পরিবাহী দৈর্ঘ্যের দিকও সেদিকে হবে। এখানে দৈর্ঘ্যটা হচ্ছে সরণ ভেক্টর বা দৈর্ঘ্য প্রবাহ ভেক্টর হিসাবে কাজ করবে। তাহলে বি এবং এল এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। এই ক্ষেত্রে চৌম্বক বলকে আমি লিখতে পারবো F is proportional ILB sin থিটা। তাহলে কে একটি যদি একক সমানুপাতিক ধ্রুবক হয়, তাহলে F সমান লেখা যাবে ILB sin থিটা। এই ফর্মুলাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তাহলে ভেক্টর রূপ হলে আমরা ইজিলি লিখতে পারবো, যেহেতু sin থিটা উপাংশ, তাহলে একটা ক্রস গুণনের নিয়ম অনুসারে আসবে IL ক্রস B। যদি n পাকের কুণ্ডলী হয়, একটি তার পরিবাহী তার না হয়ে যদি n পাক বিশিষ্ট অর্থাৎ কুণ্ডলী বিশিষ্ট যদি পরিবাহী তার হয়, তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক বল F সমান লেখা যাবে IL ক্রস B। এখন কথা হচ্ছে চৌম্বক বলের দিক কোন দিকে হবে। যেহেতু এখানে ক্রস গুণনের নিয়ম আছে, ক্রস গুণন আছে, ভেক্টরের ক্রস গুণন, তাহলে ভেক্টরের ক্রস গুণনের ডান হাতে স্ক্রু নিয়ম দ্বারা বলের দিক নির্ণয় করা যায়। আবার যখন এল এবং বি এর দিক থিটা ডিগ্রি হয়, আবার প্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারাও বলের দিক নির্ণয় করা যাবে যখন এল এবং বি পরস্পর লম্বালম্বি থাকবে। তাহলে দেখো, আমার এই চিত্রে, আমি একটু চিত্রে যাচ্ছি আবারও, এই চিত্রে এফ এর দিক কোন দিকে হবে। তাহলে দেখো, এল এর দিক তড়িৎ প্রবাহের দিকে এবং বি এর দিক বাম থেকে ডান। এখন এল থেকে বি এর দিকে যদি আমি ক্ষুদ্র কোণে ঘুরাই, তাহলে আমার ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হলে ভেক্টর রাশির দিক হবে নিচের দিকে। এই জন্য এই ক্ষেত্রে চৌম্বক বলের দিক হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। এরপরে আসো, এই সমীকরণ থেকে বা সূত্র থেকে দুটি শর্ত। যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, অর্থাৎ পরিবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বি থাকে, তাহলে বলের মান হবে সর্বোচ্চ। তাহলে sin থিটা সমান 1 হবে, F সমান ILB, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রেও আমি F এর দিকটা প্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারা নির্ণয় করতে পারবো। আমার চিত্র অনুসারে এর দিক হবে কাগজ তলে লম্ব বরাবর নিচের দিকে। এখন আসো, যদি থিটা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, অর্থাৎ পরিবাহী তারটিকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখি, তড়িৎ প্রবাহর দিকটা চৌম্বক ক্ষেত্রের দিকেও হতে পারে অথবা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকেও হতে পারে, তখন কি হবে? চৌম্বক বলের মান 0 হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী কোনো পরিবাহী কোনো চৌম্বক বল লাভ করবে। তাহলে এই শর্তগুলো আমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য কাজে লাগবে।
তাহলে এখান থেকে আমার দুটো অনুধাবনমূলক প্রশ্ন এখন আমরা পারবো। তড়িৎবাহী পরিবাহী চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমান্তরালে থাকলে এর উপর চৌম্বক বল ক্রিয়া করে না কেন, এবং একটি তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তারটি বল অনুভব করে কেন। এখন আসো তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। দুটি তড়িৎবাহী পরিবাহী আছে এ এবং বি। এর মধ্যে দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, বি এর মধ্যে দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই দুই তারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং তড়িৎ প্রবাহের দিক হচ্ছে সমমুখী, একই দিকে। এখন আসো এ তারের I1 তড়িৎ প্রবাহের জন্য এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। যেহেতু আমার এ এর ডান পাশে বি অপর একটি তার আছে, তাহলে এ তারে তড়িৎ প্রবাহের জন্য বি তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমি ধরে নিলাম B1, এবং এই B1 এর দিক হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে কেন নিচের দিকে সেটা আমরা প্লেমিনের ডান হস্ত নিয়ম দ্বারা নির্ণয় করতে পারবো। আরেকবার বলে দিই, প্লেমিনের ডান হস্ত নিয়ম হচ্ছে আমি এই তারটাকে যদি ডান হাত দ্বারা মুষ্টিবদ্ধ করে রাখতে যাই, আমার বৃদ্ধাঙ্গুলিকে তড়িৎ প্রবাহের দিকে রাখি, তাহলে বাকি আঙ্গুলগুলো আমার এই তারের ডান পাশে, আমার বাকি আঙ্গুলগুলো দিক হবে ভিতরের দিকে মুষ্টিবদ্ধ করতে গেলে। এই জন্য B1 এর দিক হচ্ছে নিচের দিকে বা ভিতরের দিকে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের জন্য B1 চৌম্বক ক্ষেত্রের জন্য বি তারটি একটি চৌম্বক বল লাভ করবে। তাহলে এখন আসো এ তারের I1 এর জন্য বি তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে B1 সমান μ0 I1/2 পাই ডি। তাহলে এই ফর্মুলাটা আমি কিভাবে লিখলাম, এটা হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্টের সূত্রের প্রয়োগের ওখানে সোজা তারের জন্য ছিল, ওখান থেকে সরাসরি আমরা লিখতে পারবো। তাহলে B1 এর দিক কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে হবে। এখন আসো বি তারটি বা বি পরিবাহীটি B1 দিকের সাথে অবশ্যই লম্বালম্বী আছে বা সমকোণে আছে। তাহলে এই B1 চৌম্বক ক্ষেত্রের জন্য বি পরিবাহীর L দৈর্ঘ্যের ক্রিয়াশীল বল। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে বি পরিবাহীটি আছে, তাহলে এই পরিবাহীটি একটি চৌম্বক বল লাভ করবে। এই চৌম্বক বলের মান কি হবে? তাহলে চৌম্বক বলের মান F2 যদি হয়, F2 সমান আমরা লিখতে পারবো বি তারের জন্য I2L B1 sin θ। তাহলে এই বলটা লাভ করলো B1 চৌম্বক ক্ষেত্রের জন্য। তাহলে এখানে B1 এর মান যদি আমি বসাই, তাহলে এই ফর্মুলাটা আমরা পাবো। এক্ষেত্রে যেহেতু θ 90 ডিগ্রি, এই জন্য sin θ 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি আবারও বলছি, এ তারের তড়িৎ প্রবাহের জন্য বি তারটি যে চৌম্বক ক্ষেত্র লাভ করলো, সে চৌম্বক ক্ষেত্রের উপর বি তারটি তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক বল F2 পেলাম, সেই F2 এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আসো একক দৈর্ঘ্যের জন্য ক্রিয়ারত বল কত। L দৈর্ঘ্যের জন্য ক্রিয়ারত বল যদি μ0, আগের ফর্মুলাটাই μ0 I1 I2 L/2 পাই ডি হয়, একক দৈর্ঘ্যের জন্য কত নিয়ম অনুসারে এখানে L দ্বারা যদি ভাগ করি একক দৈর্ঘ্যের জন্য আমি পেয়ে যাব। তাহলে এখানে F2 এর দিক কোন দিকে হবে, আমি আরেকটু আগে চিত্রে যাই। F2 এর দিক কোন দিকে হবে, তাহলে প্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারা আমরা সহজে এটা বের করতে পারবো। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি কাগজ তলের নিচ পৃষ্ঠ থেকে উপরের পৃষ্ঠের দিকে, আর চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে বলের দিক F2 এর দিক আমরা পাবো পি তারের দিকে, অর্থাৎ এ তার যেদিকে সেদিকে হচ্ছে আমার F2 বলের দিক। অনুরূপভাবে আমি বি তারের I2 প্রবাহের জন্য এ তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি পাবো, B2 পাবো। আর B2 এর দিক হবে এই যে, আমি যদি আবার একটু চিত্রের মধ্যে যাই, তাহলে দেখো একইভাবে বি তারের তড়িৎ প্রবাহের জন্য এ তারের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2, আর এর দিক হবে কাগজ তলের লম্ব বরাবর উপরের দিকে। এখানে আমি ডট চিহ্ন দ্বারা উপরের দিক বোঝাচ্ছি, ক্রস চিহ্ন দ্বারা কাগজ তলের লম্ব বরাবর নিচের দিক বোঝাচ্ছি। তাহলে একইভাবে এ তারটিও B2 চৌম্বক ক্ষেত্রের জন্য F1 বল অনুভব করবে, আর এই F1 বলের দিক হবে বি তারের দিকে, এবং মান F2 এর সমান হবে। তাহলে এই দুটি ফর্মুলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল চৌম্বক বলের বেলায় এই চৌম্বক বলের মান হবে প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক,
পরিবাহীর বিবেচিত অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। ফর্মুলা থেকে বুঝতে পারছি। তাহলে দুটি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে আমরা বলের মান পাবো, একই ক্যালকুলেশনের মাধ্যমে একই রাশি পাওয়া যাবে। এখন আসো, এখান থেকে দেখতে পাচ্ছি দুটি সমান্তরাল পরিবাহীতে যদি সমমুখী তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের দিক যদি একই দিকে হয়, তাহলে পরিবাহী দ্বয় পরস্পর কি করে আকর্ষণ করে। একটু আগে আমরা দেখলাম তড়িৎ প্রবাহ একই দিকে হলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বিপরীতমুখী, ফলে পরিবাহী দ্বয় পরস্পর কি করে, পরস্পরকে আকর্ষণ করবে। আবার দেখো, যদি দুটি সমান্তরাল পরিবাহীতে বিপরীতমুখী তড়িৎ প্রবাহিত হয়, তাহলে দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের দিক বিপরীত। তাহলে তড়িৎ প্রবাহের দিক বিপরীত হলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে একই দিকে। চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে হওয়ার কারণে পরিবাহী দ্বয়ের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। যখন আকর্ষণ বল ক্রিয়া করবে তখন বলের দিক হবে দেখো ভিতরের দিকে, এক তার থেকে এক তারের ভিতরের দিকে। আর যখন বিকর্ষণ বল ক্রিয়া করবে তখন বলের দিক হবে বাইরের দিকে। ফ্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারা সহজে এই বলের দিক আমরা বের করতে পারবো। এরপরে আসো, এই ফর্মুলা থেকে অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটা দেওয়া যায়। অনেক সময় জ্ঞানমূলকে অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা দিতে বলে। তাহলে দেখো, যদি I1 I2 সমান 1 অ্যাম্পিয়ার হয়, R সমান 1 মিটার হয়, L সমান 1 মিটার হয়, তখন F সমান, এই ফর্মুলাতে আমি সব মানগুলো বসালে F এর মান পাবো 2 × 10⁻7 নিউটন। তাহলে এই মানের ভিত্তিতে আমার সংজ্ঞাটা দাঁড়াবে দেখো, বায়ু বা শূন্য স্থানে অসীম দৈর্ঘ্য ও উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি সরল সমান্তরাল পরিবাহী 1 মিটার ব্যবধানে অবস্থান করলে এদের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহের দরুন পরিবাহী দ্বয়ের 1 মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻7 নিউটন বল ক্রিয়া করে, সেই পরিমাণ প্রবাহকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। এখন আসো, লব্ধি বা নিট চৌম্বক ক্ষেত্রের মান ও দিক। যদি দুটি সমান্তরাল পরিবাহী তার থাকে, তাহলে ওই পরিবাহী তারের মধ্যবিন্দুতে, মাঝখানে মধ্যবিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক কী হবে। তাহলে প্রথমে আসি সমমাত্রার সমমুখী তড়িৎ প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান একই হবে, দিকও একই হবে। তখন ওই পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে মধ্যবিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কী হবে। তাহলে আমরা একইভাবে দেখলাম, এ তার থেকে পি বিন্দু একটি মধ্যবিন্দু, পি বিন্দুর দূরত্ব আর, বি তার থেকেও পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে এ তারের ক্ষেত্রে দুই তারের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বায়ুর সাপোর্টের সূত্র থেকে আমরা বের করতে পারবো। একইভাবে আমার দিক কোন দিকে হবে, ফ্লেমিনের ডানহস্ত নিয়ম অনুসারে। তাহলে B1 হবে এ তারের জন্য, B1 হবে কাগজতলের লম্ব বরাবর নিচের দিকে। এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দিলাম, অর্থাৎ ক্রস চিহ্ন দ্বারা বোঝায় কাগজতলের লম্ব বরাবর নিচের দিকে। আবার বি তারের ক্ষেত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান হবে μ0I/2πr, যেহেতু I এর মান সমান, এবং দিক হবে কোন দিকে, উপরের দিকে। এই জন্য এখানে ডট চিহ্ন দিলাম। তাহলে নিট বা লব্ধি চৌম্বক ক্ষেত্র কি হবে, B সমান -B1 + B2। যেহেতু সম তড়িৎ প্রবাহ, এই জন্য এখানে মানটা আসবে 0। এরপরে আসো, যদি তড়িৎ প্রবাহ ভিন্ন হয়, তড়িৎ প্রবাহের দিক একই দিকে কিন্তু মান ভিন্ন, তখন কি পাবো। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, একইভাবে আমি যদি ফর্মুলাটা বসাই, I1 I2 ভিন্ন, তাহলে নিট বা লব্ধি চৌম্বক ক্ষেত্রের একটা মান পাবো। এখন লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, তাহলে এই দুটি মানের মধ্যে যেই রাশির মান বড় হবে, অর্থাৎ B1 এবং B2 এর মধ্যে যার মান বড় হবে তার দিক হবে নিট চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ আমার নিট চৌম্বক ক্ষেত্রের আনসারটা যদি ধনাত্মক আসে, তাহলে নিট চৌম্বক ক্ষেত্রের দিক হবে কাগজতলের লম্ব বরাবর উপরের দিকে। ঋণাত্মক আসে, তাহলে নিট চৌম্বক ক্ষেত্রের দিক হবে কাগজতলের লম্ব বরাবর নিচের দিকে। এই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় নিচের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক, আর ধনাত্মক চিহ্ন দ্বারা বোঝায় কাগজতলের লম্ব বরাবর উপরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক। এভাবে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে পারবো। এখন আসো, সমমুখী না হয়ে তড়িৎ প্রবাহ যদি বিপরীতমুখী হয়, অর্থাৎ এই চিত্রের মধ্যে দুটি তার এ এবং বি, এ তার দ্বয়ের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তবে বিপরীতমুখী। তাহলে এ তার দ্বয়ের মধ্যবিন্দু,
মাঝখানে মধ্যবিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক কী হবে। একইভাবে আমরা ক্যালকুলেশন করে এগুলো বের করতে পারবো। দেখো একইভাবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে, যেমন এ তারের জন্য দিক যা পাচ্ছি বি তারের জন্য দিকও তা পাচ্ছি। এখানে ক্রস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক বা B1 এবং B2 এর দিক হচ্ছে কাগজতলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে আমরা ফর্মুলাগুলো যদি বসাই তাহলে এখানে পাবো B সমান -B1 -B2, তার মানে যেহেতু I সম পরিমাণে তড়িৎ প্রবাহ তাহলে রাশিটা দ্বিগুণ হবে। এখন আসো দিক কোন দিকে হবে, যেহেতু দুই চৌম্বক ক্ষেত্রের দিকই নিচের দিকে তার লব্ধির দিক অবশ্যই কি হবে, নিচের দিকে হবে। এরপরে আসো তড়িৎ প্রবাহ যদি ভিন্ন হয় এবং বিপরীতমুখী হয়, এ এবং বি দুটি তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে দুটি পরিবাহীর মধ্যে দিয়ে I1 এবং I2 মাত্রা তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এদের অভিমুখ ভিন্ন ভিন্ন হলে একইভাবে আমরা দিকটা বের করে নিতে পারবো। দেখো তখন মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে পাচ্ছি দুটির জন্য, যেহেতু এখানে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে এই জন্য মাইনাস চিহ্ন বসালাম B1 এর জায়গায় এবং B2 এর ক্ষেত্রে, তার লব্ধি পাচ্ছি -B1 -B2। একইভাবে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, এই দুটি দিক যেদিকে সেদিকেই হবে, অর্থাৎ লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিকও হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। এরপরে আসো চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী লুপ বা আয়তাকার কুণ্ডলীর উপর ক্রিয়ারত টর বা চৌম্বক টর বা ঘূর্ণন বল। অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা তড়িৎবাহী কুণ্ডলী আয়তাকারও হতে পারে বৃত্তাকারও হতে পারে, এ ধরনের কুণ্ডলী যদি স্থাপন করি ওই কুণ্ডলীটির টর্কের সৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণন বল লাভ করে ঘূর্ণনের সৃষ্টি হয়। তাহলে দেখো চিত্রে L দৈর্ঘ্য B প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং B মানের সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে এই কুণ্ডলীটি রাখা আছে। B চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাম থেকে ডানে। এখন আসো যেহেতু কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখা আছে তাহলে কুণ্ডলীর প্রস্থ দুটি বাহু বা প্রস্থ কুণ্ডলীর তলের সাথে কি থাকবে, সমান্তরালে থাকবে। সমান্তরালে থাকার কারণে ওই দুটি বাহু বরাবর বলের মান হবে 0। তাহলে দেখা যাচ্ছে যেমন SP বাহুতে আমার L এর এবং B এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু চৌম্বক ক্ষেত্রের বিপরীতে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তাহলে এই ক্ষেত্রে আমি বলের মান হবে 0। আবার QR বাহু যেহেতু B এর সাথে সমান্তরালে অবস্থিত এবং তড়িৎ প্রবাহ একই দিকে, এখানে থিটা হবে 0 ডিগ্রি এবং বল হবে 0। এই QR বাহুতে ক্রিয়াশীল চৌম্বক বল F2 এবং SP বাহুতে ক্রিয়াশীল চৌম্বক বল F4, এই দুটি বল সমান বিপরীতমুখী এবং একই রেখা বরাবর ক্রিয়া করে। এই দুটি বলই যেহেতু তড়িৎ প্রবাহ দুই বাহু বরাবর ভিন্ন এই জন্য চৌম্বক বল ভিন্ন, কিন্তু একই রেখা বরাবর কুণ্ডলীর কেন্দ্র দিয়ে একই রেখা বরাবর ক্রিয়া করায় এই দুটি বল একটা আরেকটাকে কি করবে, প্রশমিত করে দিবে। এরপরে আসো এই কুণ্ডলীর দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে অবস্থিত। সমকোণে অবস্থিত হওয়ার কারণে এখানে থিটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে PQ বাহু তড়িৎ প্রবাহের জন্য এবং RS বাহু তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বল পাওয়া যাবে। এই দুই চৌম্বক বল দেখো PQ বাহুর তড়িৎ প্রবাহের জন্য আমার চৌম্বক বলের দিক হচ্ছে বল হচ্ছে F1 এবং চৌম্বক বলের দিক হবে কাগজতলের লম্ব বরাবর উপরের দিকে। কিভাবে আমি বের করতে পারবো, এটা সহজে আমি ক্রস গুণনের নিয়ম দ্বারাও বের করতে পারবো, প্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারাও বের করতে পারবো। ক্রস গুণনের নিয়ম দ্বারা যদি বের করি দেখো I এর প্রবাহের দিক P থেকে Q এর দিকে, এখন I থেকে অর্থাৎ L থেকে B এর দিকে ক্ষুদ্র কোণে যদি আমি ঘুরাই তাহলে সেটা ঘুরে যাচ্ছে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীত হলে F1 হবে উপরের দিকে। আবার দেখো RS বাহুর জন্য তড়িৎ প্রবাহের দিক হচ্ছে R থেকে S এর দিকে, তাহলে L এর দিকও হবে R থেকে S এর দিকে। তাহলে L থেকে B এর দিকে ক্ষুদ্র কোণে যদি ঘুরাই, L এর দিক RS এর দিকে, তাহলে L থেকে B এর দিকে ক্ষুদ্র কোণে ঘুরালে
এই ঘূর্ণনটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার দিকে, তাহলে বলের দিক হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। এই দুটি বল F1 এবং F3, এই দুটি বল সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী, কিন্তু এই দুটি বল একই রেখা বরাবর ক্রিয়া করে না। এই জন্য এই কুণ্ডলীটির কি হবে, ঘূর্ণনের সৃষ্টি হবে বা কুণ্ডলীর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। তাহলে কুণ্ডলীর উপর ক্রিয়ারত টর্ক কি হবে? ঘূর্ণনের সৃষ্টি হলে টর্কের সৃষ্টি হবে, টর্কের মান কি হবে বা দিক কি হবে? তাহলে টর্ক সমান আমরা জানি ক্রিয়াশীল বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব ইন্টু প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দুটির বা দৈর্ঘ্য দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি বা প্রস্থ, বি ক্রস এফ। তাহলে টিটা যেহেতু 90 ডিগ্রি এখানে, তাহলে সাইন টিটা সমান 1 হবে। টাও সমান মান ধরলে শুধু টাও সমান লেখা যাবে ILBB। এখানে এল এবং বি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কুণ্ডলী তলের ক্ষেত্রফল, তাহলে IAB লিখতে পারি। এখন দেখো ক্ষেত্রফল ভেক্টর এ এবং চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যবর্তী কোণ যদি টিটা হয়, 90 ডিগ্রি না হয়ে টিটা কোণে যদি থাকে, তাহলে IAB sin থিটা লেখা যাবে। আবার কুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয়, তাহলে টাও সমান লেখা যাবে NIAB sin থিটা। ভেক্টর রূপে আমরা এটা লিখতে পারবো। এখন আসো টাও এর দিক কি হবে? তাহলে টাও এর দিক হবে এ থেকে বি এর দিকে ক্ষুদ্র কোণে ঘোরালে ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে হবে, আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরালে কাগজ তলের লম্ব বরাবর উপরের দিকে হবে। একদম সহজে যদি আমি মনে রাখতে চাই, তাহলে আমার মনে রাখার উপায় হচ্ছে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটা বিপরীত হয়, টাও এর দিক হবে কাগজ তলের লম্ব বরাবর উপরের দিকে, আর ঘড়ির কাঁটার দিকে হলে টাও এর দিক হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। তাহলে যেহেতু আমার এই চিত্রের মধ্যে তড়িৎ প্রবাহ ছিল ঘড়ির কাঁটার বিপরীতে, টাও এর দিক হবে কাগজ তলের লম্ব বরাবর উপরের দিকে। এভাবে আমরা টাও এর মান এবং দিক বের করতে পারবো। এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন আনসার করতে পারবো, সেটা হচ্ছে কি চৌম্বক ভ্রামক বা মুভমেন্ট। তাহলে টাও সমান এই ফর্মুলাটা আমরা জানি NIA ক্রস বি। এখানে NIA অর্থাৎ পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফল এর গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। এটাকে m দ্বারা প্রকাশ করলে টাও সমান লিখতে পারি MB sin থিটা অথবা m ক্রস বি। এখন আসুন, যদি থিটা 90 ডিগ্রি হয়, sin থিটা 1 হয় এবং b সমান 1 হয়, তাহলে টাও সমান আমরা এখান থেকে পাবো কি m। এখান থেকে চৌম্বক ভ্রামকের একটা সংজ্ঞা দিতে পারি, সেটা কি কোনো তড়িৎবাহী কুণ্ডলীর তল একক চৌম্বক ফ্লাক্স ঘনত্বের চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখতে যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় তাকে কুণ্ডলীর তড়িৎচৌম্বক ভ্রামক বলে। এককটা আমার এমসিকিউর জন্য দরকার, তাহলে এখান থেকে এককটাও লিখতে পারবো এম্পিয়ার মিটার স্কয়ার। এখন আসো আরেকটা সত্য, যদি কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্র বি এর সাথে আলফা কোণে থাকে, কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল না থেকে যদি আলফা কোণে থাকে, তাহলে কুণ্ডলীর তলের অবিলম্ব, এখানে কুণ্ডলীর তলের অবিলম্ব মানে ক্ষেত্রফল ভেক্টর এ বোঝাচ্ছে, এ ক্ষেত্রফল ভেক্টরের দিক বোঝাচ্ছে। তাহলে কুণ্ডলী তলের অবিলম্ব চৌম্বক ক্ষেত্র বি এর সাথে কি কোণ করে? টিটা কোণ করে। একটু আগে দেখালাম এর সাথে বি এর মধ্যবর্তী কোণ টিটা। তাহলে টিটা সমান আমার লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে টিটার মান যদি আমি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখি, তাহলে টাও সমান আমরা পাচ্ছি NIAB cos আলফা। এখানে এই সমীকরণটি খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ cos আলফার মান যা cos থিটা sin থিটার মানও তা। এখন আসো এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো তড়িৎবাহী কুণ্ডলীতে টর্ক সৃষ্টি হয় কেন? এই প্রশ্নের আনসারটা আমি একটু আগে বললাম, আবারও বলি। কারণ হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর দুই বিপরীত বাহুতে অথবা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বী দুই বাহুতে বলদ্বয় সমান, সমান্তরাল, বিপরীতমুখী এবং একই সরলরেখায় ক্রিয়া না করায় কুণ্ডলীর মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় বা টর্কের সৃষ্টি হয়। এরপরে আসো যতটুকু পড়ালাম তার মধ্যে দুটি সৃজনশীল প্রশ্ন। এখানে চিত্র দেওয়া আছে, এ এবং বি তড়িৎবাহী তার, এর মধ্যে দিয়ে I1 সমান 12 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, বি এর মধ্যে দিয়ে I2 সমান 15 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহী তার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার এবং পরিবাহী দ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। পি হচ্ছে পরিবাহী তার দুটির মধ্যবিন্দু, অর্থাৎ পিটি তার দুটির মধ্যবিন্দুতে অবস্থিত।
এখন দেখো কতে বললাম এম্পিয়ারের আধুনিক সংজ্ঞা দাও। আমরা পারবো এখন। একটি তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তারটি বল অনুভব করে কেন, তাও আনসার করতে পারবো। গতে বললাম এ তারের প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বলের মান কত হবে। তাহলে সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে একক দৈর্ঘ্যে চৌম্বক বলের রাশিমালা F সমান আমরা জানি μ0 I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই ডি। তাহলে সব মানগুলো আছে আমরা এখানে বের করতে পারবো। এরপরে বললাম বি তারের প্রবাহ বিপরীতমুখী করলে। প্রথমে ছিল দুইটি তারের মধ্যে দিয়ে সমমুখী তড়িৎ প্রবাহ, এখন বি তারের তড়িৎ প্রবাহ কি করলাম, বিপরীতমুখী করে দিলাম। তাহলে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের বা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে দেখাও। তাহলে আমরা অবশ্যই পরিবর্তন হবে সেটা দেখাতে পারবো। লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয়ের ফর্মুলা এবং দিক আমি আলোচনা করেছি, ওখান থেকে ইনশাআল্লাহ তোমরা বের করতে পারবে। এখন দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্নে দেখো, একটি আয়তাকার তারের কুণ্ডলীর আবদ্ধ তলের ক্ষেত্রফল 2 × 10⁻⁴ মিটার স্কোয়ার, কুণ্ডলীর পাক সংখ্যা 200 এবং এর মধ্যে দিয়ে 0.03 অ্যাম্পিয়ার তড়িৎ ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীর তল 0.20 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করা হয়েছে। কতে আছে কি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল কখন সর্বোচ্চ হবে। তাহলে এই সত্যটা আমরা একটু আগে জেনে আসছি, অর্থাৎ তড়িৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রে লম্বালম্বি থাকে, সমকোণে থাকে, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি হলে। এরপরে বলছি চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী কুণ্ডলীতে চৌম্বক টর্ক সৃষ্টি হয় কেন, এই প্রশ্নের আনসারটা আমরা দিতে পারবো। এরপরে বললাম কুণ্ডলীর চৌম্বক ভ্রামক বের করো। তাহলে এই তথ্যগুলো থেকে চৌম্বক ভ্রামকের রাশিমালা দিয়ে বের করতে পারবো, অর্থাৎ M সমান NIA, সব মানগুলো দেওয়া আছে। ঘতে বললাম চৌম্বক ক্ষেত্র দ্বারা কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান ও দিক বিশ্লেষণ করো। তাহলে সহজেই বের করতে পারবো টাউ এর মান, টর্কের মান এবং দিক। সহজ করে বলতে গেলে যেহেতু তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে হচ্ছে, তাহলে টাউ এর দিক হবে কাগজ তলে লম্ব বরাবর নিচের দিকে। এখন দেখো যতটুকু পড়ালাম তার মধ্যে প্রয়োজনীয় ফর্মুলাগুলো আমি আলাদা করে লিখে দিলাম। এই ফর্মুলাগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ।